তোমরা দেবী ষোড়শীর নাম শুনেছ? সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি আবির, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিকের জোড়া গল্প নিয়ে আজকের মহাপর্ব তারানাথ তান্ত্রিকের মহাবিপদ। এখন শুনবেন আমাদের প্রথম গল্প, আবির অধিকারীর লেখা তারানাথ তান্ত্রিক ও দেবী ষোড়শীর মহিমা। তারানাথের কথাটি যেন বাতাসে ভেসে বেড়ালো। গম্ভীর অথচ নরম সেই কণ্ঠস্বরে যেন শীতের রাতের ঠান্ডা খানিকটা কমে এলো। আমরা তখন বসে আছি তার মটলেনের ছোট বাড়ির বসার ঘরে। বাইরে কনকনে ঠান্ডা, চারপাশে যেন জমে যাওয়া নৈঃশব্দের চাদর। কলকাতার রাস্তা এখন প্রায় জনমানব শূন্য। এই শীতে সবাই ঘরে বসে আগুনের তাপে হাত সেঁকছে, আর আমরা এসেছি অন্য আগুনে হাত সেঁকতে, তারানাথের গল্পের আগুন। শীতের সন্ধ্যায় কাঁপতে কাঁপতে আমি আর কিশোরী এসে উপস্থিত হয়েছি তারানাথের বাড়ির দরজায়। দরজা খুলতেই চারি আমাদের অভ্যর্থনা জানালো। তার মুখে এক গাল হাসি। আমার পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করে বলল, বাবা মশাই বসার ঘরেই রয়েছেন। চারির মুখের হাসি যে শুধু শিষ্টাচারের নয় তা আমরা বুঝতেই পারলাম। তার মুখে যেন একটা অদ্ভুত সুখ ছায়া ফেলেছে। কিশোরী মৃদু হেসে বলল, চারি, বাবা মশাইকে তো দেখলাম, বেশ খুশি দেখাচ্ছে। চারি মিষ্টি গলায় উত্তর দিল, বিয়ের পরে আমি কালই প্রথম এলাম তো, বাবা মশাইয়ের খুশি হওয়া স্বাভাবিক। বসার ঘরে ঢুকতেই দেখি তারানাথের মুখটা সত্যিই আজ অন্য দিনের চেয়ে আলাদা। গালে লেগে থাকা সেই চিরচেনা কঠিন রেখাগুলো যেন নরম হয়েছে। আমাদের দেখে খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, কে, তোমাদের খবর কি? আমি সোজাসুজি বললাম, ঠাকুরমশাই, এই শীতের সন্ধ্যায় গল্প শুনতেই এলাম। আমার কথা শেষ হওয়ার আগেই কিশোরী বলে উঠল, তার আগে এই নিন পাশিংশ, চারিকে চা করতে বলে দিয়েছি, তেলে ভাজাও আসছে। তারানাথ মুচকি হেসে বললেন, ব্যবস্থা তাহলে করেই এসেছ, ঠিক আছে, বসো। তিনি একটা সিগারেট বের করে ধরালেন। প্রথম টানেই ঘরটা ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার ওপার থেকে তার চোখ দুটো কেমন যেন রহস্যময় দেখাচ্ছিল। তারপর হঠাৎ করেই বললেন, তোমরা দেবী ষোড়শীর নাম শুনেছ? তার গলায় এমন এক সুর ছিল যেন প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে এক গভীর গল্প। আমি আর কিশোরী থমকে গেলাম। তারানাথ ধোঁয়ার মেঘে ঘেরা মুখে মৃদু হাসি ফুটিয়ে বসে রইলেন, যেন আমাদের উত্তর দেওয়ার অপেক্ষায়। আনাড়ির মতো মাথা নাড়ল কিশোরী। শিশু সুলভ একটা হাসি হেসে তারানাথ বললেন, দশ মহাবিদ্যার এক দেবী হলেন দেবী ষোড়শী। অনেকে এই দেবীকে ত্রিপুরা সুন্দরী বলেও চিনে থাকে। আমি চট করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই ব্যাপারে আপনার কিছু অভিজ্ঞতা আছে কি? একটা চাপা হাসি খেলে গেল তারানাথের মুখে। একবার আমাদের দিকে চোখ বুলিয়ে তিনি হাঁক ছাড়লেন, মারে, আজ দুটো বেশি করে চাল নিস, কাকা বাবুরা আজ এখানেই খাবেন। তারানাথের এমন কথার একটাই মানে, সময় লাগবে, অর্থাৎ একটা জমাটি গল্প আসতে চলেছে। তাও ভদ্রতার খাতিরে কিশোরী তাড়াতাড়ি বলে উঠল, ব্যস্ত হবেন না ঠাকুরমশাই। আরে বসো বসো, আজ তোমাদের ঠাকুরমশাই বড় খুশি। সদ্য মেয়ে আমার বাড়ি ফিরেছে, কেমন গিন্নি হয়েছে পরখ করে দেখবে না? হাতের রান্নাটা একবার খেয়ে দেখো। হামুদে গলায় বলল তারানাথ। খুশি মনে আর কোনো কথা না বাড়িয়ে আমরা বেশ গুছিয়ে বসলাম। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মৌজ করে ধরালো তারানাথ। কিছুক্ষণ একটানা ধোঁয়া টেনে ওপরের কড়ি বর্গার দিকে তাকিয়ে বসে রইল তারানাথ। তারপর
ঘোলাটে চোখ নামিয়ে আরম্ভ করল। তোমাদের মাধব ঘোষের কথা বলেছিলাম, মনে আছে তো? আরে যার মেয়েকে ভৈরবী করবে বলে এক অপগণ্ড বেতাল প্রেরণ করেছিল। তো তোমাদের যে ঘটনা শোনাবো তা ঘটে মাধব ঘোষের ঘটনার ঠিক পরপরই। আমি মাধবের বাড়ি থেকে বেরিয়ে আবার উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করি উপযুক্ত গুরুর খোঁজে। জানোই তো, আমার এক দীর্ঘতন্ত্র জীবনে এই দিনগুলোই ছিল সব থেকে শান্তির। হয়তো সাধন প্রক্রিয়া তখনও আমার শুরু হয়নি, কিন্তু প্রকৃতি মায়ের কোলে নিশ্চিন্ত মনে কটা দিন ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পেরেছি। সে যাই হোক, মাধবের বাড়ি থেকে বেরিয়ে সপ্তাহখানেক এখানে ওখানে ঘোরাঘুরি করে আমি এসে পৌঁছই রত্নডিহি গ্রামে। সন্ধ্যা তখন হব ইতি উতি করছি দেখে কাছের একটা দোকানদার বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, তা যাবেন কোথা ঠাকুর মশাই? চমকে উঠে তাকালাম ওর দিকে। লোকটা বুঝলো কি করে? কারণ তখনও আমি পুরোদস্তুর সাধকের বেশ ধারণ করিনি। তারপর খেয়াল হলো পরনের ফতুয়াটা ঘামে ভিজে পিঠের সাথে লেগে গেছে, আর কাঁধের পৈতেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাই সেই দোকানদারের কাছে এক ঘটি জল খেয়ে জিজ্ঞেস করলাম, ভাই বলতে পারেন এখানে আশ্রয় কোথায় পাই? একগাল হেসে দোকানদারটি বলে উঠল, আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, আপনাকে ঠকাবো না। আপনি সিধে চলে যান, দেখবেন সামনেই রয়েছে আমাদের গায়ের মোড়ল দিনু খুড়োর বাড়ি। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি ঠিক আপনার আশ্রয়ের ব্যবস্থা করবেন। এই কথা শুনে আমি দ্রুত পদে পা বাড়ালাম সামনের দিকে। তখনকার মানুষ বুঝলে না, দুবেলা দুমুঠো মানুষকে খাওয়াতে বড় ভালোবাসত। আর সে যদি ব্রাহ্মণ হয় তাহলে তো কথাই নেই। দোকানদারের কথা মতো দিনু মোড়লের বাড়ি এসে দেখি বাড়িতে যেন আড়ম্বরের বিড়ম্বনা চলছে। ওরে হরি, এ যোগাযন্ত্রটা কখন হবে? যোগাযন্ত্রটা কিছু ব্যাপার স্যাপার আছে তো? হ্যাঁ দাঁড়িয়ে বাবু, আসতাছি, ওইখানে কাজটা আসতাছি। হঠাৎ সদ্য একটা অনুষ্ঠান শেষ হয়ে আবার একটা অনুষ্ঠানের হিড়িক লেগেছে। এক পা ধুলো নিয়ে আমায় আসতে দেখে বাড়ির পুরুষেরা সবাই বেরিয়ে এলেন। বাড়ির কর্তা দীননাথ বর্ধন গলায় গামছা জড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তাকে দেখা দেখি অন্যরাও তাই করল। তারপর আমি আশ্রয় খুঁজছি শুনে অত্যন্ত খুশি মনে তিনি তার চণ্ডী মণ্ডপে আমার থাকার আয়োজন করে দিলেন। তারপর অত্যন্ত বিনয়ের সাথে তিনি জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, রাতে কি আপনার জন্য নিরামিষ ভোজনের ব্যবস্থা করব? আমি সাত তাড়াতাড়ি জবাব দিলাম, দেখুন মোড়ল মশাই, আমি বৈষ্ণব নই, আমার সাধনার পথ শাক্ত মার্গেই পড়ে। তবে আপত্তির কোনো কারণ নেই, আপনারা নিরামিষ খেলে আমিও খেতে পারি, না হলে আমিষ খাদ্যে অনায়াসে চলতে পারে। তিনি একগাল হাসি নিয়ে একবার করজোড়ে প্রণাম সেরে বিদায় নিলেন। একটু পরে বাড়ির ছোট ছেলে হরিনাথ এসে আমায় পুকুর ঘাটে নিয়ে গেল। সাঁঝবেলায় হাত পা ধুয়ে যখন আমার জন্য করা থাকার জায়গায় এলাম, তখন দেখি দীননাথ বাবুর পত্নী সঙ্গে করে একটি কন্যাকে নিয়ে এসেছেন। কন্যাটির বয়স আন্দাজ 15 বৎসর হবে। পান চিবোতে চিবোতে গৃহকর্ত্রী বললেন, অপরাধ মার্জনা করবেন ঠাকুর মশাই, এটি আমার ছোট পুত্রের সদ্য বিবাহ করা বউ। আশীর্বাদের জন্য আপনার কাছে নিয়ে এলাম। আমি হঠাৎ বাধা দিয়ে বললাম, আর দাঁড়ান ঠাকুর মশাই, এই যে বাল্য বিবাহ। তখনও রামমোহনের কৃপার ছায়া এ দেশে পড়েনি বিভূতি, তাই বাল্য বিবাহ তখনও ছিল। সে যাক, ঘটনায় ফেরা যাক। একগাল হেসে আমি নতুন বউকে আশীর্বাদ করে বললাম, সুখী হও মা, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো।
মেয়েটি আমার পায়ে প্রণাম করে যখন মাথা তুলল, তখন ওর মুখ দেখে আমি ঠিকরে উঠলাম। এ কি দেখলাম আমি! এ মেয়ে তো সাধারণ মেয়ে নয়। এই যে মনের কথা মনে রেখে দিয়ে মেয়েটাকে তার শাশুড়ির সাথে পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় একটা বড় জামবাটি ভর্তি দুধ ও কিছু মুড়ি ওরা রেখে গেলেন। দুধ মুড়ি খেয়ে বাইরের নির্মল চাঁদের আলোয় এসে বসেছি, এমন সময় বাড়ির ঝুল বারান্দা থেকে কে যেন হাঁক পারল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আরে তামাক চলবে নাকি? কিশোরী চাপা স্বরে ফুট কাটল। সে তো এখনো আছে। কট মুটিয়ে তারানাথ তাকালো কিশোরীর দিকে। এক্ষুনি নির্ঘাত দ্বিতীয় কুরুক্ষেত্র বাঁধবে বুঝতে পারলাম। তন্ত্রবিদ তারানাথ চক্রবর্তীর বিরুদ্ধে নির্বিবাদী ছাপোষা কিরানি কিশোরী সেনের এই অসম যুদ্ধ ঠেকাতে আমি গলা চড়িয়ে বললাম, আহা, তুমি থামবে কিশোরী? ঠাকুর মশাই, বাদ দিন তোর কথা, আপনি বরং গল্পটা বলুন। বিরক্ত হয়ে তারানাথ আবার এক মুখ ধোঁয়া ছেড়ে কিছুটা গজগজ করে আবার বলতে শুরু করলো। দোতলায় উঠে দুজনে তামাক টানতে লাগলাম। গ্রামের হাল বেহাল সম্বন্ধে এ কথা সে কথার পর হঠাৎ দীননাথ বাবু বললেন, আপনার কাছে একটা অনুরোধ আছে ঠাকুর মশাই। আমার ছোট ছেলে হরিনাথের সদ্য বিবাহ হয়েছে, শুনেছেন তো? ওর হাতটা একবার দেখবেন, কারণ আছে। হাত দেখার চল আমার বাড়িতেই ছিল। সেই সুবাদে অল্প বিস্তর হস্ত পরীক্ষা তখন পারতাম। মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমি ডেকে পাঠালাম। হরিনাথ কাঁচুমাচু মুখে এসে দাঁড়িয়ে ডান হাতটা বাড়িয়ে ধরল। কিছুক্ষণ এ রেখা ও রেখা পরীক্ষা করে আয়ু রেখার কাছে এসে থমকে দাঁড়ালাম। বড় বড় চোখে সেই দিকে তাকিয়ে রইলাম। আমার ভাবভঙ্গি দেখে মোড়ল মশাই আমায় পাকড়ে ধরলেন। হরিনাথকে বিদায় করে আমি গম্ভীর স্বরে বললাম, দেখুন মোড়ল মশাই, আপনি আমার আশ্রয়দাতা, আপনাকে মিথ্যে স্তোত বাক্য দেব না। হরিনাথের আয়ু রেখায় মৃত্যু যোগ আছে, কিন্তু আবার ওই আয়ু রেখা ক্রমবর্ধমান, তাই তো? এবারে আবার আমার চমকানোর পালা। আপনি জানেন? তাহলে আপনাকে একটা গল্প বলি ঠাকুর মশাই। গত বছর দুয়েক আগে আমার স্ত্রী ও ছোট পুত্র এই মহুরগড় শক্তিপীঠ দর্শনে যান। সেইখানে এক কাপালিক আমার পুত্রের হস্তরেখা পরীক্ষা করে বলেন যে হরির জীবন সীমা শেষ হতে চলেছে। যদি বাঁচতে চায় তাহলে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট প্রহরে মোহাক্ষ যজ্ঞ করে ওই বিপদ কাটাতে হবে। ওরা ফিরে এলে আমি আমার গ্রামের জ্যোতিষীকে দেখাই। তিনি বলেন, হরের সত্যিই মৃত্যু যোগ আছে বাবা। সেই কাপালিককে ডাকো গো, সেই কাপালিককে ডাকো। জ্ঞান ফেরার পর থেকেই এই রব শুরু করেন। সুতরাং খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো সেই কাপালিককে খুঁজে তার সাথে পরামর্শ করে একটা দিন ঠিক করা হয়। প্রথমে তো ঠিক করেছিলাম এ ছেলের বিবাহই দেব না, কিন্তু কতকটা ওই স্ত্রীর জোড়াজুড়িতেই হোক আর ওই পাড়া প্রতিবেশীর চাপেই হোক, আমি ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগি। খোঁজাখুঁজির পর ওই দানিপুরের মিত্র মশাইয়ের মেয়ের সাথেই ছেলের বিয়ে দিই। মেয়েটি দেবী মায়ের বড় ভক্ত। এমন গুণবতী মেয়ে কেউ হাতছাড়া করে আপনি বলুন? কিন্তু আশ্চর্যের ঘটনাটা ঘটে সিঁদুর দানের পর। এই বরবউ বাসর ঘরে যাওয়ার সময় আমায় ডেকে হরি বলে, দেখো তো বাবা, হাতটায় কেমন সিঁদুরটা ঘেটে গেছে। এই কদিনে আয়ুরেখার ব্যাপারে এত সব কথা শুনেছি যে আয়ুরেখা আসলে কোন রেখাকে বোঝায় তা আমার জানা হয়ে গেছে। সেদিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়ি।
কি মৃত্যুযোগের শেষে আয়ুরেখা ক্রমবর্ধমান হয়েছে? জানি না ঠাকুর মশাই, আমার নতুন বৌমার আগমনেই হোক বা কোনো পুণ্যফল, আমি আবার আশার আলো দেখতে পাই। এবার আপনি বলুন তো, এর মানে কি হতে পারে? কি একটা ভেবে প্রশ্ন করলাম। আচ্ছা, ওর কোন নক্ষত্রে জন্ম বলুন তো, আর বয়স কত? 18। আর নক্ষত্র ওই মৃগশিরা। কিছু বুঝতে পারলেন ঠাকুর মশাই? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমিও ঠিক বুঝতে পারছি না মোড়ল মশাই। এরকম অবাক কাণ্ড সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। যাকে আপনাদের সেই কাপালিকের মহাক্ষ যজ্ঞ কবে হচ্ছে? পরশু। কিন্তু একটা অনুরোধ আছে ঠাকুর মশাই, আপনি এই ব্যাপারটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না। আপনাকে আমার বড্ড ভালো লেগে গেছে, দয়া করে এই 2 দিন আপনি আমাদের সাথে কাটিয়ে যান। আমার নিজেরও প্রচন্ড কৌতূহল হচ্ছিল এই ব্যাপার নিয়ে, তাই আপত্তি করার কোনো কারণ খুঁজেই পেলাম না। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লাগলাম আমার সেই গ্রামে দেখা সাধুকে নিয়ে। তিনি কিছু যেন একটা বলছেন, সেটা যে কি তার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। পথশ্রমে আর ক্লান্তিতে অকাতরে ঘুমোতে লাগলাম। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে বাহ্য কার্য সম্পন্ন করা আমার অভ্যেস, তাই পরের দিন নিয়ম মাফিক তার ব্যতিক্রম ঘটল না। কার্য শেষে স্নান সেরে পুকুর থেকে উঠছি, এমন সময় অদূরে সেই সৌম্য দর্শন সাধুকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালাম। দিনের আলো ফুটতে তখনও বেশ বাকি, পাখির কিচিরমিচির তখনও শোনা যায়নি, তাই পায়ে পায়ে সেই দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তিনি প্রচণ্ড কুপিত হয়েছেন আমার উপর। চোখ পাকিয়ে তিনি বললেন, কে রে বেটা, খাল অত করে বোঝালাম, কিছুই তো শুনলি না, খালি ঘুম আর ঘুম। খুব তো বলছিলি সাধক হব, সতর্ক না হলে সাধনা করা যায়? লজ্জায় পড়ে গেলাম, জানো তো। ক্ষমা চেয়ে বললাম, বলুন প্রভু। এ বাড়ির বড় বিপদ তারানাথ। এক মহা সংকট ধেয়ে আসছে সাপের ছোবলের মতো। তুই যদি না পারিস, ও বাড়িকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমি ব্যাকুল কণ্ঠে বললাম, আমায় কি করতে হবে? শোন, শ্রীচক্র সাধনার কথা শুনেছিস? আমি না বলাতে উনি বললেন, দেবী ষোড়শী এই শ্রীচক্র সাধনার আরাধ্যা দেবী। সমস্ত জাগতিক মায়া অর্থাৎ লোভ, কাম, মোহ ত্যাগ করে এই সাধনা করতে হয়। এই সাধনায় সিদ্ধি লাভ করলে নিজের সকল ইচ্ছে পূরণ করা যায়। এই সাধনা বড় পবিত্র সাধনা। সাধকের পবিত্রতাই এই সাধনার উপজীব্য, কিন্তু একই ফল লাভ করা যায় অন্য এক নিম্নমানের সাধনা দ্বারা। সেখানে পৈশাচিক মোহ দ্বারাই মোক্ষ প্রাপ্ত করা যায়। প্রভু, সেই নিম্নমানের সাধনায় কি মহাক্ষ সাধনা? হালকা হাসি খেলে গেল সাধু বাবার মুখে। মাথা নেড়ে তিনি সম্মতি জানালেন, তারপর বললেন, মহাক্ষ সাধনায় মৃগশিরা নক্ষত্রে জন্মানো যে কোনো 18 বর্ষীয় পুরুষের বলি দিতে হয়। তাহলেই নিজের ইচ্ছেকে নিজের করায়ত্ত করা যায়। ওই দুষ্ট কাপালিক সেই চেষ্টাই করতে এসছে, আর এর থেকে সকলকে বাঁচাতে পারেন কেবল এবং কেবলমাত্র স্বয়ং দেবী ষোড়শী। দেবী ষোড়শী শান্ত সৌম্য একজন দেবী, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনিও
উগ্র রূপ ধারণ করেন, আর তখন তিনি হয়ে ওঠেন ত্রিপুরা ভৈরবী। তোকে দেবীর ওই রূপকেই জাগ্রত করতে হবে। আমি তোকে বীজ মন্ত্র দিচ্ছি। মহাক্ষ যজ্ঞের দিন সকলের অলক্ষ্যে একটি স্থান বেছে নিবি। তাতে স্থান বন্ধন করে সেই স্থানে এই মন্ত্র এক মনে জপ করে যাবি। যতক্ষণ না কোনো অলৌকিক ঘটনা ঘটে ততক্ষণ ভুলেও থামাবি না মন্ত্রোচ্চারণ। এই বলে তিনি আমার কানে কানে মন্ত্রটি বললেন। ওম ত্রিপুরা ভৈরবী কালরাত্রি মহাভয়ং সর্বদুঃখ হারিণী নমঃ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলো ফুটে উঠল, আর সেই আলোয় সাধু বাবাকে আর কোথাও দেখতে পেলাম না। মোড়লের বাড়ি ফিরে এসে একান্তে দীননাথ বাবুকে বললাম, দেখুন মোড়ল মশাই, আপনার বাড়ির খুব বিপদ, আর এই আসন্ন বিপদ থেকে একমাত্র ঈশ্বর আমাদের রক্ষা করতে পারে। আর সেই কাজ শুরু করার গুরু ভার তিনি আমায় দিয়েছেন। আগামীকাল আপনাদের যজ্ঞস্থল দেখা যায় এমন একটি জায়গা নির্বাচন করুন, কিন্তু মাথায় রাখবেন সকলের অলক্ষ্যে আমাদের থাকতে হবে। ভয়ে ভয়ে মোড়ল রাজি হয়ে যায়। পরের দিন নির্দিষ্ট সময় কাপালিক এসে হাজির হলো। আমি আর দীননাথ বাবু যজ্ঞস্থল দেখা যায় এমন এক জায়গায় বসলাম, যেখান থেকে আমরা কাপালিকের উপর সম্পূর্ণ নজর রাখতে পারব, কিন্তু আমাদের কেউ দেখতে পাবে না। স্থান বন্ধন ও গাত্র বন্ধন সেরে আমি সাধু বাবার দেওয়া দেবী ত্রিপুরা ভৈরবীর আহ্বান মন্ত্র এক মনে জপ করতে শুরু করলাম। জপের আগে মোড়লকে পই পই করে সাবধান করে দিলাম। উনি শিউরে উঠে কথা দিলেন, আপনি যেমনটা বলবেন ঠাকুর মশাই, আমি তেমনটাই করব। তারপর শুরু হলো আমার ও কাপালিকের মন্ত্রোচ্চারণ। আমি দেবী ত্রিপুরা ভৈরবীকে আহ্বান করে চললাম, আর কাপালিক মহাক্ষ যজ্ঞের মন্ত্র সামনে পাঠ করতে লাগল। চল আমার সাথে। তোকে বলি দিয়েই আমি আমার যজ্ঞের সিদ্ধি লাভ করব। ওম ক্রিয়ায়ং মোহায় স্বাহা তিমিরাক্ষে তপস্যায় চ মহাক্ষ প্রভনং চিতাসে বিষমং দায়ং সর্বলোকেন বিভ্রান্তং ওম মহাক্ষায় নমঃ। এইভাবে কতক্ষণ কাটলো তা বলা মুশকিল, কিন্তু হঠাৎ দীননাথ বাবুর অস্ফুট চিৎকারে আমি সতর্ক হয়ে উঠলাম। ঠাকুর মশাই, ওরা আমার হরিকে হাড়ি কাটে বলে দিতে যাচ্ছে। ঠাকুর মশাই, এ কি বাড়ির লোকেরা সকলে সম্মোহিত নাকি? ওকে বাঁচান ঠাকুর মশাই, ওকে বাঁচান। এই বলেই উনি উঠে যাচ্ছিলেন। আমি সমানে মন্ত্র জপ করতে করতে ওর হাত টেনে ধরে বসে রইলাম। বড্ড হাসি করে উঠল ওই কাপালিক। ঠিক এই মুহূর্তে ঘটল এক অভাবিত ঘটনা। ৫৫ বর্ষীয়া নববধূটি বিকট চিৎকার করে দৌড়ে এলো ভেতর বাড়ি থেকে। এ কি রূপ তার? কোথায় সেই আগের দিনের শান্ত সৌম্য রূপ? এই যে উগ্র চণ্ডালিনী রূপ ধারণ করেছে সে। হাতে তার হাতে তার আঁশবটি। খলখলে গলায় সে বলে উঠল, হতভাগা পিশাচ, কি ভেবেছিস তুই? এই পাপ কাজ করে তুই সিদ্ধি লাভ করবি?
সাধারণ মানুষের জীবন নিয়ে তুই পুণ্য লাভ করবি? দাঁড়া, তোর সব আশ আমি মিটিয়ে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমতি উদ্যত হল, আর এক কোপে মুণ্ডুচ্ছেদ করলেন দেবী ওই অধম কাপালিকের। সঙ্গে সঙ্গে সহস্র ঘন্টা বাজার মতো শব্দ হলো আকাশে বাতাসে। কেঁপে উঠল ধরাধাম। অসংখ্য প্রেতের দল যেন উন্মাদ নৃত্য করতে লাগল। ভয়ানক সেই শব্দে কেঁপে ওঠে অতি সাহসী বুকও। আমি কাঁপতে কাঁপতে বড় জোরে প্রণাম করলাম দেবীকে। পাশে তাকিয়ে দেখলাম অশ্রু নয়নে এক দৃষ্টে চেয়ে রয়েছেন মোড়ল মশাই। হঠাৎ যেন সম্মোহন কেটে গেল বাড়ির সকলের, আর নববধূটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। এর পরের ঘটনা যেমনই রোমাঞ্চকর তেমনই সংক্ষিপ্ত। নববধূর জ্ঞান ফিরে এলে শাশুড়ি তাকে এক গ্লাস দুধ খাইয়ে সুস্থ করে তুললেন। মোড়ল মশাই আমায় ব্যাপারটা সম্বন্ধে জিজ্ঞেস করলে আমি বললাম, দেখুন মোড়ল মশাই, আপনার পুত্র হরিনাথ সত্যি ভাগ্যবান এমন জীবন সঙ্গিনী সে পেয়েছে। ওর মৃত্যু যোগ সত্যিই ছিল, কারণ ওর জীবনের দিকে চোখ পড়েছিল এক কুচক্রী কাপালিকের। কিন্তু যখনই ওর জীবনের সঙ্গে এই পুণ্যবর্তী কন্যাটির জীবনও এক সুতোয় বাঁধা পড়ে, তখন থেকেই ওর আয়ুরেখা ক্রমবর্ধমান হয়েছে। কন্যাটি না থাকলে আমার আহ্বান মন্ত্রে দেবী ষোড়শী তার উগ্র রূপ ত্রিপুরা ভৈরবী রূপে এই মেয়েটির দেহে ভর করতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, দেবী ওর উপরেই ভর করলেন কেন? এতক্ষণে খবর জানাজানি হয়ে নববধূর বাবা মাও এসে হাজির হয়েছিলেন। হঠাৎ আমার এই প্রশ্নে মেয়েটির মা বলে উঠল, জানি না এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু আসলে মা আমার আজ ষোড়শ বর্ষে পড়ল। এতক্ষণে আমি দুয়ে দুয়ে চারটা করলাম। আগের দিন নববধূর মুখ দেখেই মনে হয়েছিল ও দেবীর আশীর্বাদ ধন্য। এই কথার পর সে সংশয় বিশ্বাসে পরিণত হলো। এরপর ওবেলা কাটিয়ে পরের দিন সকালেই আমি রত্নডিহি ত্যাগ করি, আর তারপর বরাকর নদীর তীরে সেই সাধুর কাছে আমি দীক্ষা লাভ করি। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তারানাথের বলা ঘটনা। তারানাথের বলা শেষ হতেই আমি আর কিশোরী একটু বাইরে বেরিয়ে এলাম ধূমপানের জন্য। নিঃশব্দে ধূমপান করতে করতে ভাবতে লাগলাম, কি অদ্ভুত এই জীবন সংসার। নারীত্বের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের জীবনের এক একটি মুহূর্ত কেমন করে যেন বেঁধে রয়েছে। যেমন এক নারী জন্ম দিয়ে মাতৃত্বের কোমল ছায়ায় আমাদের সুরক্ষা প্রদান করেন, তেমনি আরেক নারী সেই সুরক্ষাকে বহু অংশে এগিয়ে নিয়ে যান নিজের স্ত্রী ধর্ম পালনের মাধ্যমে। আর কন্যা রূপে আরেক নারী বয়স্ক পিতাকে আবার সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরেন। আর সবার উপরে জগৎ মাতৃকা তো আছেনই এই জীবনচক্রের রক্ষাকারী রূপে। কি অদ্ভুত এই মায়ার সংসার। সারা সপ্তাহান্তের কালঘাম যেন ওই মটলেনে এসেই শান্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ কাঁধে হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে দেখলাম কিশোরী সেন দাঁড়িয়ে। হয়তো ও একই কথাই ভাবছে। এমন সময় ভিতর থেকে চারির গলা শোনা গেল, বাবা মশাই, কাকা বাবুরা আসুন, ভাত বেড়েছি। এবার শুনবেন আমাদের দ্বিতীয় গল্প, কৌস্তভ হালদারের লেখা তারানাথ তান্ত্রিক ও প্রিয়ংবদার অসুখ। তারানাথের ইন্দ্রাণীকে কখনো স্বচক্ষে দেখিনি,
তবু কেন জানি না তার একটি সূক্ষ্ম ভাবমূর্তি আমার মনশ্চক্ষুতে উঁকি দেয় মাঝে মধ্যে। সেই মহিষী ঠিক কোন মন্ত্র বলে তারানাথকে সংসারে আবদ্ধ করেছিলেন তা জানি না। চারি বোধহয় সেই মাতৃসত্তারই উত্তরসূরি, তারানাথের সংসারের গাঁট, আর তারানাথ আমাদের। সপ্তাহের প্রতিটা দিন ওর সান্নিধ্যের জন্য আমার মনকে দেখেছি উন্মুখ হয়ে বসে থাকতে। তারানাথের গল্প যতই অলৌকিক হয়ে থাক না কেন, চটা ওটা মেজে, তেলে মাখা মুড়ির গন্ধ আর পাশিং শোয়ের কড়া ধোঁয়ায় সেই সব গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। ঘটনাটা চারি দিরাগমনের পর কোনো একদিন। সেই সময়টা মটলেনের আড্ডায় জমেছে পুরু শ্যাওলা। তারানাথ মাথা নিচু করে বসে থাকে, মুখে স্তিমিত সূর্যের আভা, হাত দুটোকে কোলের ওপর রেখে কি যেন ভেবে চলে সারাদিন। আমি আর কিশোরী এটা সেটা গল্প করে ফিরে আসি। আবার একদিন তারানাথকে বললাম, চারিকে কিছুদিনের জন্য নিয়েই তো আসতে পারেন ঠাকুরমশাই। দেখলাম ওর জরাজীর্ণ মুখটাকে। পিতৃশোক স্বার্থপরের মতো বয়ে চলেছে ফল্গু ধারায়। তারানাথকে বিদায় জানিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ালাম, রাতের পরিধি বেড়েছে অনেকটাই। ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশের গুমোট ভাবটা এখনো কাটেনি। ছাতাটা বেমালুম মেশে ভুলে এসেছি। আকাশের দ্বিতীয় পদক্ষেপের আগেই মেশে না পৌঁছালেই নয়। শহুরে বৃষ্টির পরবর্তী পর্যায়গুলো একটু অন্যরকমের। গ্রাম্য পরিভাষায় সে মিল যথেষ্টই স্বল্প। আধিপত্যের তীব্র আকাঙ্ক্ষায় নর্দমার নোংরা জনস্রোত রাস্তায় উঠে স্থাপন করে ধর্ণা মঞ্চ। উৎকর্ষ কালস্রোতের গহর দুই বাহুতে আপন করে শত শত গ্যালন বাড়ি ধারা, আর মানুষ দিগ্বিজয়ের আশায় সেই সমুদ্র সৈকত পারাপার করে থাকে। জল কাদা ডিঙিয়ে মেষবাড়ির ক্ষয়ে যাওয়া তামাটে রঙের আগেই চোখে পড়ল কৃষ্ণবল্লভী। ভাবভঙ্গিতে কিছুটা তৎপরতা, ওবেলার পারিপাট্যের সব কিছুই উজ্জ্বল। থাকার মধ্যে কেশ বিন্যাসের শালীনতাটুকু, সেটুকুও দিগ্ভ্রান্তের মতো ছুটে যেতে চায়। পোশাকাদি বজায় রেখেছে নিম্নগামী সম্ভ্রম, মুখে বিষাদময় আন্তরিকতা। আমাদের দেখে সে এগিয়ে বলল, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি আপনার জন্য। দারোয়ান বলল আপনি বেরিয়েছেন, তাই আর কি। চলুন না, ঘরে গিয়ে কথা হবে এক্ষুন। ঘরে নিয়ে এলাম তাকে। প্রসাদনের পর খাওয়া দাওয়া সেরে এসে বসলাম দুজনে। বিনয় নিবেদনের পর বল্লকে শুধালাম, বলো কি বলতে চাও? তার না দিয়ে নিজে এসেছো মানে ধরে নিচ্ছি ভালো কিছু নয়। বল্ল স্বাভাবিক ছন্দে বলতে শুরু করল। স্বরে কোনো টানাপোড়েন নেই, আলাদা কোনো প্রসাধনী সে ব্যবহার করল না। কাঁচা সত্যটাকে বলে গেল শুধুমাত্র। সে রাতটা একরকম না ঘুমিয়েই কাটল। কিছুক্ষণ আগে বল্ল যে বীজ পুঁতে দিয়েছিল আমার মধ্যে, সেটাই যেন মাথা তুলে দাঁড়াতে চাইছে রাত্রির নির্জনতায়। আধারে সমাধিস্থ নিদ্রাহীন চক্ষুদয় ধা করল অলৌকিক নক্ষত্রকে। ভাবলাম অনেকগুলো রাতের কথা, যেখানে বল্ল জেগে থেকেছে আমারই মতো। প্রতিটা রাত তার কেটেছে লৌকিক ও অলৌকিকের বিভেদ খুঁজে নিতে, সত্য অসত্যের মাঝামাঝি সঠিকভাবে চিহ্নিত করতে। পরের দিন বিছানা ছাড়লাম অনেক পরে। ঠিক হলো রাত্রি ট্রেনেই রওনা হব দুজনে। বলল গতকাল একটা সস্তার হোটেলে উঠেছিল, আজ সেখান থেকেই সে স্টেশনে পৌঁছে যাবে এবং আমার অপেক্ষা করবে এই আশ্বাস দিয়ে চলে গেল। আমি মোটঘাট বাঁধতে আরম্ভ করলাম। বহুদিন হলো শহরের বাইরে যাওয়া হয়নি, তাই ঠিক কি কি কতটা পরিমাণ প্রয়োজন হতে পারে ধারণা করতে পারলাম। মোটামুটি একটা আন্দাজ করে গোছগাছ যখন শেষ হলো, তখন বেলা পড়ে গেছে। স্নান খাওয়া সারতে সারতে বিকেল। ভাবলাম একটু গড়িয়ে নি, কিন্তু মনের ভেতরটা কেমন একটা করে উঠল। ভেতরটা বড্ড ঠান্ডা হয়ে এলো, আর সঙ্গে সঙ্গে মনে হলো তারানাথের সাথে দেখা করাটা খুবই প্রয়োজন। মটলেনে তারানাথের বাড়ির ভেতরে আসতেই সে বলল, ও তুমি এসেছো, বসো, আমি একটু ভেতর থেকে হয়ে আসি। আমাকে অবাক করে তারানাথ ভেতরে চলে গেল।
মনে হলো ও জানতো আমি আসব। কিছুক্ষণ পরে বেরিয়ে এসে আমার হাতে একটা খাম দিয়ে তারানাথ বলল, এই না, এটা যত্ন করে রেখো, দুদিন পরে পূর্ণিমা। কাগজে যেমনটি লেখা আছে সেই বিধি মেনে ফর্দ মিলিয়ে উপকরণগুলো জোগাড় করবে। আর একটি কাগজে যজ্ঞের নিয়ম ও মন্ত্র লিখে দিয়েছি। ব্রাহ্মণকে বলো সেই মতো আচার বিধি মেনে যজ্ঞ করতে। আর কিছু করবার দরকার হবে না আশা করছি। আচ্ছা, তোমার ট্রেন কটায়? এতক্ষণ আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিলাম। ওর প্রশ্নে চমকে উঠলাম। বললাম, রাত 9টায়। কিন্তু আপনি জানলেন কি করে? টের পেলাম আমার গলার স্বরে বিস্ময়ের মাত্রা আশ্চর্য রকম বেড়ে গিয়েছে। তারানাথ একটু হেসে বলল, ঠিক যেমন করে জানি আজ তুমি রায় মহলায় যাচ্ছ, যেমন করে জানি সেখানে তোমার কোনো এক আত্মীয় ভীষণ অসুস্থ এবং রাজ্যের ডাক্তার বুদ্ধি এখনো পর্যন্ত উপযুক্ত চিকিৎসার সন্ধান দিতে অক্ষম। তোমরা কোনোদিন বিশ্বাস করবে কিনা জানি না, তবে সত্যি আমি আগে থেকেই অনেক কিছু বুঝতে পারি। চিন্তা করো না, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। এখন যাও, ট্রেনের দেরি হয়ে যাবে। আর সব কিছুই ওই কাগজে লিখে দিয়েছি। এরপর আমার আর কিছুই বলার রইল না। এতদিন তার অদ্ভুত ক্ষমতার কথা শুধু গল্পতেই শুনেছি, প্রমাণ কিছু পাইনি। আজ যখন সেই প্রমাণ হাতের কাছে পেলাম তখন বিস্ময়ের অবধি রইল না। বেরিয়ে আসতে যাব, হঠাৎ আমাকে ডেকে বললেন, আর একটা কথা, যাকে দেখবে তাকে ভয় পেও না, যেন সে কোনো ক্ষতির জন্য আসেনি। তাকে ডাকা হয়েছে, তাই তিনি এসেছেন। ট্রেন চলছে তার উদ্যম গতিতে, রাত্রি ছুটছে তার থেকেও দ্রুত। বাইরেটা ভেসে যাচ্ছে চাঁদের আলোয়। প্রকৃতির নানান উপাদান নিজেদেরকে সেই আলোতে আহুতি দিয়েছে। বলল আগে থেকেই সন্দেশ আর চিড়ে কিনে রেখেছিল, তাই দিয়েই রাতের খাবার সেরেছে। সে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। এই সময় বল্লর পরিচয় দেওয়া দরকার, পরে আর সময় হয়ে উঠবে কিনা জানি না। কৃষ্ণ বল্ল সম্পর্কে আমি তার দাদা, পদবী রায়। তার প্রপিতামহের সাথে আমাদের পারিবারিক সূত্রে কোনো যোগ ছিল বলে শুনেছি, সেই সূত্রেই আত্মীয়তা। বল্লর বয়স 23-24, সুঠাম দেহ। বাইরে থেকে বোঝা না গেলেও চরিত্রতে বেশ কিছুটা ওজন আছে। হয়তো পারিবারিক সূত্রেই তার প্রাপ্তি। পূর্বপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন দর্পনারায়ণ রায়, এক সময় নামী ব্যবসায়ী। শুনেছি রাজ পরিবারের আপন ছিলেন তিনি। দর্পনারায়ণেরই পৌত্র কৃষ্ণ বল্ল রায়। পড়াশোনা শেষ করে ব্যবসায় অভিষেক ঘটেছে বছর 2-3, এবং বেশ নিষ্ঠার সঙ্গেই ব্যবসায় উন্নতি করেছে। এই হলো পরিচয়টুকু মাত্র। কিন্তু বল্লর বিশেষ কয়েকটি গুণ আছে। তার স্বভাব লাজুক প্রকৃতির, কথাবার্তা কমের মধ্যে সেরে নিতেই পছন্দ করে সে। বন্ধুবান্ধব বিশেষ না থাকায় দিনের বেশিরভাগ সময় বই পড়েই কাটিয়ে দেয়। এছাড়াও তার আর একটা নেশা আছে, পুরনো জিনিসের প্রতি অমুক টানে পৃথিবীর যে কোনো প্রান্তে সে পৌঁছাতে পারে। শেষবার যখন গিয়েছিলাম রায়মহলায়, দেখেছিলাম তার বসত বাড়িতে একটা বিশাল হলঘর সেই জন্য বরাদ্দ ছিল। আজ বোধ করি সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে। ট্রেন স্টেশন পৌঁছলো সকাল 8টায়। লটবহর ধরাধরি করে নামতে হলো দুজনকে। স্টেশনে ভিড় তেমন নেই, দু একটা মালগাড়ি এই লাইনে যাতায়াত করায় সে সময়টুকু ধাক্কাধাক্কি হয়। বাকি দিনটা অহেতুক অলস্যে কাটিয়ে দিতে হয়। আকাশের দিকে তাকিয়ে শঙ্কা হলো। আমাদের স্বাগত জানাতে নিকষ কালো মেঘরাশি পূব দিক থেকে ভেসে আসছে এদিকে। বল্ল স্টেশনের বাইরেটা একবার দেখে এসে জানালো এখনো গাড়ি আসেনি। এদিকে স্তূপাকৃতি মেঘ আমাদের নাগাল পেয়ে বসেছে। বল্ল বলল,
টিকিট ঘরের কাছে গিয়ে বসতে। বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে। আমরা টিকিট ঘরের কাছে গিয়ে বসলাম। স্টেশন মাস্টার লোকটি ভালো, লম্বা চেহারা, মাথায় সদ্য টাকের লক্ষণ দেখা দিয়েছে। আমাদের দেখে দুটো চেয়ার এগিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে দুটো গ্লাসে করে চা এলো আমাদের জন্য। বৃষ্টি শুরু হলো। সমস্ত আকাশখানা ভেঙে পড়বে বোধ হয়। প্রকৃতি মলিন চেহারায় দাঁড়িয়ে রইল। ঘন ঘন মেঘের আস্ফালন মধ্যবর্তী বালক হৃদয়ে দামামা বাজায়। বিবিধ পৈশাচিক ভাষায় সে জানিয়ে দেয় এই ক্ষুদ্র বর্বর জীবনে শক্তির উৎস কোথায়। বাইরের দুর্যোগ দেখে আমার মনে আরেকটি দুর্যোগের নিমন্ত্রণপত্র এসে উপস্থিত হল। উৎকল গিরি পর্বত পেরিয়ে বল্লর বলা কাহিনী মনের মধ্যে উচ্চারিত হতে লাগলো বারংবার। এখনো পর্যন্ত ইহা কাহিনী, সত্য পুষ্টিকরণ এখন সম্ভব। তার বলা কাহিনী সম্পূর্ণ সতেজ অবস্থায় পরিবেশন করলাম। পাঠক এখনই সিদ্ধান্তে পৌঁছালে আমি নিরুপায়। বছর খানেক হলো আমি বিবাহ করেছি। মনে আছে যে আপনি নবদম্পতিকে আশীর্বাদ সূচক একটি চিঠি পাঠিয়েছিলেন এবং লিখেছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য যেন আপনাকে ক্ষমা করে দেওয়া হয়। থাক সে কথা। স্ত্রী আমার পূর্ব পরিচিতা, নাম প্রিয়ঙ্বদা। তার পিতা ধনী ব্যবসায়ী, সেই সূত্রেই আলাপ। সে সুন্দরী, অল্প বিস্তর পড়াশুনো শিখেছে, আর তাছাড়া রান্নার হাতটিও বেশ সুন্দর। ও পক্ষ থেকেই প্রস্তাব এসেছিল। বিবাহ হলো মহা ধুমধামে। প্রিয়ঙ্বদার আগমনের পর বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল। প্রথমটি ঘটল বিবাহের 2 দিন পরেই। বহুদিন যাবৎ একটি টেন্ডার নিয়ে ঝামেলা চলছিল ওপর মহলে। বিবাহের 2 দিন পরেই টেন্ডারটি নির্বিঘ্নে আমাদের হস্তগত হলো। আর দ্বিতীয় ঘটনাটি এর ঠিক 1 মাস পরে 15 বছর ধরে চলতে থাকা মামলার শুনানি শেষ হলো এবং কোর্টের রায় এলো আমাদের পক্ষে। হতে পারে ঘটনাগুলি কোইন্সিডেন্স, কিন্তু প্রিয়ঙ্বদার আগমনকে অবজ্ঞা করতে পারলাম না। সে যে এই সংসারে লক্ষ্মী রূপে পদার্পণ করেছে সে কথা সকলেই স্বীকার করল। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি 2 পাশাপাশি লাভ করলাম। প্রিয় স্বল্পভাষী, অনুযোগ অভিযোগ কম। সাংসারিক কাজের মধ্যেই কেটে যায় তার সারাটা দিন। সন্ধ্যা আসরে অনুরোধ করলে কিছু গেয়েও শোনায়। জীবনধারা কিছুটা এইরূপই চলছিল। কয়েক মাস আগে একদিন প্রিয় বলল, আপনার ইতিহাস ঘরে পরিষ্কার করতে গিয়ে একটি রাধার মূর্তি দেখেছি। ওভাবে ঠাকুর দেবতাকে রাখতে আছে নাকি? আমাকে দেবেন, ঠাকুর ঘরে ওটিকে প্রতিষ্ঠা করব। আমি সায় দিলাম। আগামী পূর্ণিমায় দিন স্থির হলো। আয়োজন সামান্য হলো না, ঘটা করে লোক খাওয়ানো হলো। প্রিয় নিজের হাতে আয়োজন করলো সব। সেদিন ভালো করে দেখলাম মূর্তিটাকে। বিশেষ কিছু অপভ্রংশ নেই সেখানে, তবে সাধারণত রাধাকৃষ্ণ পাশাপাশি অবস্থান করে এই দেখে এসেছি ছোট থেকে। শুধুমাত্র রাধার মূর্তি কখনো দেখিনি। সেই কারণেই মহীশূরের এক অ্যান্টিক শপ থেকে কিনেছিলাম এটাকে। মূর্তিটি 2 ফুট উঁচু, কালো পাথরের কারুকার্য ফুটে উঠেছে প্রণয়নীর বিষাদ। হতে পারে শিল্পী অভিসারিকার বেদনাকেও ফুটিয়ে তুলতে চেয়েছেন। কিছুদিন পরে ব্যবসায়িক কাজে কয়েকদিনের জন্য রায়মহলার বাইরে যেতে হলো আমাকে। কাজ মিটিয়ে ফিরে এলাম এই 1 2 দিন পর। এসে শুনলাম প্রিয় অসুস্থ। 3 দিন ধরে জ্বর। ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেছে, কিন্তু এখনো জ্বর পড়েনি। ঘরে প্রিয় অঘরে ঘুমোচ্ছিল। কপালে হাত দিয়ে দেখলাম ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। স্বাস্থ্যের অবনতি চোখে পড়বার মতো। মুখের কোমল গোলাপি বর্ণ আচ্ছন্ন হয়ে গিয়েছে। ডাক্তারকে আর একবার খবর পাঠালাম। দেখে শুনে ডাক্তারবাবু বললেন, তেমন গুরুতর ব্যাপার নয়,
জ্বরটা ছাড়ছে না কেন বুঝতে পারছি না। ঠান্ডা জলে ভালো করে স্নান করিয়ে দিন আপনার স্ত্রীকে, আর ওষুধ দিচ্ছি। যদি আজকের মধ্যে জ্বরটা না নামে তবে অন্য ব্যবস্থা করতে হবে। বিকেলের দিকে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলো, জ্বরও কমলো কিছুটা। রাতের একটু দুধ ছাড়া আর কিছুই খাওয়ানো গেল না তেমন। পরের কিছুদিন জ্বর রইল সামান্য। কুঁড়ি থেকে যেমন ফুল ফোটে, এমনই প্রিয় স্বাস্থ্যও দিনে দিনে স্বাভাবিক পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছিল। এতদিন ধরে প্রিয়কে যে রূপে দেখতে অভ্যস্ত, সেই প্রিয়কে আবার চিনতে পারলাম। তখনও বুঝিনি এ ছিল ঝড়ের পূর্বাভাস। ঘটনাটি ঘটল এক রাতে। প্রিয় তখন পুরোপুরি সুস্থ, আমিও কাজে মন দিয়েছি। প্রিয়র অসুস্থতার কারণেই কয়েকদিন ব্যবসায়িক কাজে নজর দিতে পারিনি তেমন, তাই কাজও জমেছিল বিস্তর। প্রায় রাত জেগে কাজ করতে হতো। সেদিন কিছু কাগজপত্র বাড়ি নিয়ে এলাম। খাওয়া দাওয়ার পর আমার পড়ার ঘরে সেগুলো নিয়ে বসলাম। প্রিয় কিছুক্ষণ বসে থেকে শোবার ঘরে চলে গেল। রাতের পরিধি তখন অসীম। হিসাবের খাতাটা শেষবারের মতো চোখ বুলিয়ে তারপর শুতে যাব ঠিক করেছিলাম। হঠাৎ কান্নার আওয়াজ কানে এলো, নারী কণ্ঠস্বর। এত রাতে এই বাড়ি কেউ জেগে থাকে না, আর চাকর বাকর থাকে বাড়ির উল্টো দিকে। তাহলে কাঁদছে কে? বেরিয়ে এলাম পড়ার ঘর থেকে। চারিদিক তখন নিস্তব্ধ, নিশ্চল অন্ধকার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু মাঝে মাঝে ভেসে আসছে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। তবে কি মা কাঁদছে? এইরকম মনে হওয়ার কারণ একটা ছিল। কয়েক মাস আগে তার বাতের ব্যথা শুরু হয়েছে। কখনো কখনো সেই ব্যথা মাত্রা ছাড়ালে চিৎকার চেঁচামেচি করেই থাকেন তিনি, কিন্তু কান্নাকাটি করতে তাকে কখনো দেখিনি। মনে পড়ল প্রিয় ঘরে একা, ভয় টয় পেয়েই হয়তো কাঁদছে। শোবার ঘরের কাছাকাছি আসতেই শব্দটা পরিষ্কার হয়ে এলো আরো। আমার সন্দেহ কি তবে ঠিক? খারাপ স্বপ্ন দেখে বোধ করি কি ভয়টাই না পেয়েছে মহারানী। মনের ভেতরের অন্ধকারটা কিছুক্ষণের জন্য কেটে গেল, কিন্তু স্থায়ী হলো না। ঘরে ঢুকলাম। অন্ধকারে প্রায় কিছুই দেখা যায় না, তবু আঁচ করতে পারলাম যে বিছানায় প্রিয়র আবছা অবয়বটাকে। এখনো অঝরে কেঁদে চলেছে প্রিয়। ইলেকট্রিক বাতিটা জ্বালাতেই প্রথমে চোখে পড়ল তার অবাধ্য চোখ দুটো। সমুদ্রের লবণাক্ত জলের পুরো আস্তরণ সেখানে। কি হয়েছে প্রিয়? কাঁদছো কেন? এই বলেই কাছে টেনে নিতেই টের পেলাম ওর শরীরটা অসম্ভব রকম ঠান্ডা, আর আর অবস্থাটাও ঠিক স্বাভাবিক না। কয়েকবার ওর নাম ধরে ডেকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওর, কিন্তু কোনো কথায় সে কথা বলল না। অস্বস্তি শুরু হলো মনের ভেতরে। কি মনে হতেই ওর শরীরটাকে জোরে কয়েকবার ঝাঁকুনি দিলাম। প্রাণপণে চেষ্টা করলাম যে কিভাবে ওকে বাস্তবে ফিরিয়ে আনা যায়। জানি না কতক্ষণ ধরে সেদিন বাস্তব ও কল্পনার সাথে দ্বন্দ্ব চলেছিল আমার। তখন বোধহয় রাতের অন্তিম পর্যায়ে প্রিয়র কান্না থামল। ওর সংজ্ঞাহীন শরীরটা লুটিয়ে পড়ল বিছানায়। তাকে ভালো করে শুইয়ে দিয়ে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলাম। ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। শিক্ষিত বোধ বুদ্ধি দিয়েও সেই পরিস্থিতির বিচার করা আমার পক্ষে এক প্রকার অসম্ভব। পরের দিন ঘটনাটা নিজেই ভুলে যেতে চাইছিলাম, বাড়ির কাউকে জানানোর সাহস হলো না। বুঝতেই পারছেন, বড় বাড়ির কেচ্ছা, লোক জানাজানি হলে সেটা হবে দাবানলের থেকেও ভয়ঙ্কর। প্রিয়র আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। গত রাতটা তার মন থেকে যেন সম্পূর্ণরূপে মুছে গিয়েছে। বললাম বটে ঘটনাটা ভুলে গেলাম, কিন্তু তার একটা রেশ রয়েই গেল আমার মধ্যে। দুদিন নির্বিঘ্নে কেটে গেল। তৃতীয় দিন ঘটনার পুনরাবৃত্তি হলো। এরপর প্রায় মাঝে মাঝেই রাত দুপুরে প্রিয় কান্নাকাটি শুরু করে। খেয়াল করে দেখেছি সেই সময়টা ওর নিজের মধ্যে থাকে না,
বিপরীতে কোনো সত্তার উপস্থিতি টের পাই আমি। এরই মধ্যে শহরের এক নামী ডাক্তারকে একদিন প্রিয়র এই অস্বাভাবিক আচরণের কথা জানালাম। তিনি প্রিয়র মানসিক স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করলেন। বললেন, হতে পারে চেতনার আবডালে অবচেতনের বহিঃপ্রকাশ ঘটছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এর একটা যুক্তিপূর্ণ ভিত আছে, কিন্তু এটা এক প্রকার ব্যাধি। বারবার নিজেকে বোঝাতে চাইছিলাম এই চরম সত্যটাকে। এমন ঠুনকো সত্যের মুখোমুখি আর কখনো হতে হয়নি আমাকে। যুক্তিবাদী পক্ষ নিতে গিয়ে তামাশা মঞ্চে আমার অভিষেক ঘটল। রাত তখন গভীর। সারাদিন খাটুনির চোটে সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কি একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘর অন্ধকার, চাঁদ ওঠেনি। জানালা দিয়ে যেটুকু ক্ষীণ জ্যোৎস্নার আলো এসেছিল তাতেই আবিষ্কার করলাম প্রিয়র শোবার জায়গাটা শূন্য। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম, এই ভেবে যে প্রিয় হয়তো বাইরে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে। অপেক্ষা শেষ হলে দেউড়ির দিনটাতে গিয়ে দেখলাম যে দরজা হাট করে খোলা। মনে তখন সংশয় দানা বাঁধতে শুরু করে দিয়েছে। পায়ে পায়ে বাইরেটা এসে দাঁড়ালাম। তারামণ্ডলীর প্রশস্ত শামিয়ানার নিচে অনুতপ্ত আধার কুটিল স্বপ্নজাল বিস্তার করেছে। সেই জাল ভেদ করে কানে এলো প্রিয়র জলে নিমজ্জিত কণ্ঠস্বর। আমাকে জাগিয়ে পালিয়ে যেও না, আর নয়, বলুক আমায় তারা কুলোটা। সেই কলঙ্কের দায় আমি মাথা পেতে নেব, যে কলঙ্কের চুম্বনে বিরাজ করে আমার হৃদয় দেবতা। সে তো কলঙ্ক নয়, এ যে আমার পরম লজ্জা। যেও না বলছি। এই অভাগীকে ভিক্ষা দেওয়ার ক্ষমতা তোমার থেকে এই জন্মেও বুঝি কেড়ে নিয়েছে? তবে দাও নিবেদনে মৃত্যু কামনা। শব্দ অনুসরণ করে পৌঁছতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতো। প্রিয়ঙ্বদার পূর্বে কোনো প্রেমের সন্ধি ছিল এ কথা মেনে নিতে অসুবিধা হলেও ঘটনার তাৎপর্য বিচারে তা সত্য বলেই মনে হলো। তাই সন্দিগ্ধ পায়ে এগিয়ে গেলাম ঘটনাস্থলে। মনে ক্ষোভ জন্মালো, দুঃখ হলো, কিন্তু এখন ভাবতে গেলে মনে হয় সেই দুঃখকে আন্তরিকভাবে গ্রহণ করতে এতটা কষ্ট হতো না। সেখানে গিয়ে দেখলাম প্রিয় অদৃশ্য কারুর সাথে কথা বলছে। কথাগুলো অসংলগ্ন। ওর কাছে যেতেই চিৎকার করে উঠল, আর তারপর বৃষ্টি থেমে গিয়েছে, সুতরাং আর ভাববার অবকাশ পাওয়া যাবে না। দুজনে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সেখানে ঘোড়ায় টানা গাড়ির বন্দোবস্ত রয়েছে। দুজনে উঠে পড়লাম। জল কাদা পেরিয়ে গাড়ি এগোতে লাগলো। এমন বৃষ্টি ধোয়া গ্রাম্য জীবন অনেকদিন দেখিনি। দূরে ধূসর পটে ভেসে উঠল তাল নারকেলের সারি। পথের পাশে খেয়ালি ঝোপঝাড়। মাঝে মধ্যে চোখে পড়ছে পুকুর, ছোট্ট ডোবা। বৃষ্টির জল ধরে তারা নবযৌবন লাভ করেছে। যতদূর চোখ যায় সবুজে মোড়া ধান ক্ষেত। প্রকৃতির স্বচ্ছ রূপের আবডালে কখন গন্তব্যে পৌঁছে গিয়েছি খেয়ালই নেই। চটক ভাঙল বল্লর ডাকে। বিভূতিদা, এসে গেছি, এবার আমাদের নামতে হবে। দেউড়ি পেরিয়ে বিশাল একটা বাড়ির খোলা প্রাঙ্গণে এসে গাড়ি থামল। এত বড় বাড়ি কলকাতার বনেদি পরিবারে লক্ষ্য করেছি। 2 মানুষ উঁচু দরজা, 1 মানুষ উঁচু খিড়কি। এত বড় বড় থাম যে জড়িয়ে ধরতে গেলে কমপক্ষে 2 জন লাগবে। যতটা উপভোগ করবার দরকার ছিল ততটা পারলাম না। মনে পড়ল এই বাড়ির কোথাও অন্ধকার জমাট বেঁধেছে। চাকর বাকরেরা মালপত্র সব ঘর অব্দি পৌঁছে দিয়ে গেল। জল খাবার পেটে পড়তেই ট্রেনের দীর্ঘ অত্যাচার বেশিক্ষণ চোখের পাতা আলাদা রাখতে পারল। নরম বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে বল্লর সাথে আবার দেখা হলো দুপুরে খাওয়ার সময়। সেই সময়টায় তাকে দেখে বড় ভালো লাগলো।
এই কদিনে তাকে যে পরিচ্ছদে দেখেছি তা ছিল অতি সাধারণ। আজ সেখানে পালিশ পড়ছে। বাকি দুপুরটা এক প্রকার আলোচনার মধ্যেই কেটে গেল। বড়লোকে তারনাথের কথা বললাম, তার অদ্ভুত ক্ষমতার কথাটাও বাদ রাখলাম। সবশেষে তারনাথের লিখে দেওয়া কাগজখানা ওর হাতে দিয়ে বললাম, অবশ্যই বলল, জানি তোমার এইসব হোমযজ্ঞে মন সায় দেবে না, তবু একটিবার চেষ্টা করতেও বা দোষ কি? মায়ের স্বপ্নাদেশ পালন করলেই তখন এইটুকু তো আর না করো না। বলর মনের অবস্থা তখন গতানুগতিক বিচার বিবেচনার বাইরে। দ্বিমত পোষণের মতো মানসিক অবস্থা তার নেই। বিনা বাক্য ব্যয়ে তার কাছ থেকে সম্মতি পাওয়া গেল। আগামীকাল পূর্ণিমা, সুতরাং বন্দোবস্ত যা করবার আজকের মধ্যেই করতে হবে। ম্যানেজার পূর্ণচন্দ্র তালুকদার এই পরিবারের কেতাদুরস্থ কর্মচারী। যাবতীয় সুযোগ সুবিধা তিনিই তদারকি করে থাকেন। ভদ্রলোক বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু সেখানেও শিরদারা খান সোজা রেখেছেন। আচারবিধির সমস্তটা ম্যানেজার বাবুকে বুঝিয়ে দেওয়া হল। বিকেলে গেলাম বল্লর মায়ের ঘরে। কতদিন পরে তাকে দেখলাম। কেন জানি না তার বাষ্পীভূত দু চোখের আস্ফালন মনে করিয়ে দিল আমার নিজের মায়ের কথা। মানুষের মন বুঝি এরকমই, যেখানে যা পায় কুড়িয়ে নিজের খানার সাথে মিলিয়ে দেখে না একবার। কিছুক্ষণ স্মৃতি বিজড়িত দৃশ্যপটে টানাটানির পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি সত্যিই স্বপ্নে আমাকে দেখেছেন? তিনি কিছুক্ষণ আমাকে নির্বিশেষ পর্যবেক্ষণ করে বললেন, বয়স হলে চোখের জ্যোতি কমে, মনের জ্যোতি তখন বেড়ে যায়। সত্যি বলছি বাপ, পারলে তুই পারবি আমার বৌমাকে সুস্থ করে তুলতে। অবশেষে বলল আমাকে নিয়ে গেল নিজের ঘরে। আধো অন্ধকারে রেশমি সুতোয় দেখলাম প্রিয়ম্বদা শুয়ে আছে। কথায় আছে সোনা দিয়ে নববধূর মুখ দেখতে, কিন্তু তাকে আশীর্বাদ ছাড়া দেওয়ার মতো কিছুই নেই এই মুহূর্তে আমার কাছে। বল্লর মায়ের আমার প্রতি ভরসাটুকুও ক্রমে হারিয়ে ফেলছি। বল্ল পাশ থেকে বলল, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, জেগে থাকলে এই পাগলামি শুরু করে দেয়। ডাক্তার বলছে প্রিয় পাগল হয়ে গেছে। আপনি বলুন দাদা, 1 মাসের মধ্যে খুব পাগল হয়ে যেতে পারে? এর কি কোনো উপায় নেই? সকালের ঘন কালো মেঘপট্টির বদলে আকাশে এখন সোনালি রঙের আভাস। বিকেলের এই স্বচ্ছ নির্মল মুহূর্তটা শহরে থাকতে দেখার সৌভাগ্যই ঘটেনি। দূর থেকে ভেসে আসছে পাখিদের ক্লান্ত কলরব। ম্যানেজার বাবুরা রায়মহলার আদি বাসিন্দা। তার 7 পুরুষ এই গ্রামের দৈনন্দিন ওঠা বসার সাক্ষী। পরিস্থিতি বদলায়, আবহাওয়া নানা রকম প্রকারভেদে বদল করে গাছের ছাওয়া থেকে খোলা প্রান্তর। গ্রহ উপগ্রহের আবর্তে আবর্তিত হয় মানুষের সৌভাগ্য। অথচ এই ক্ষুদ্র গ্রাম্য সমাজ তার নথিপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। পুরাণ কোষের দরজা খুলে জোগাড় করে নতুন নতুন ইতিবৃত্ত। ম্যানেজার বাবু বলে গেলেন সেই সব পাণ্ডুলিপির অপ্রকাশিত গল্প। আমিও সেই রেস ধরেই শাল বাবলার সাথে পৌঁছালাম সন্ধ্যার কলঙ্ক মুক্ত প্রান্তরে। আগামীর জলসার প্রস্তুতি শুরু হয়েছে সেখানে। ধারালো চাঁদ অগণিত গ্যালাক্সির ঈর্ষার কারণ হয়ে থাকছে আজই। মুগ্ধতা সামান্য নয়, তবুও তা কাটিয়ে উঠে তাকে জিজ্ঞেস করলাম প্রিয়ম্বদার কথা। ভূমিকার পরে তিনি বললেন, মেয়েটা আমাকে বড় বাবা বলে ডাকতো, নিজের হাতে আমায় খেতে দিত। অথচ দেখুন ভগবানের কি বিচার। স্বরে সামান্য ভয় মিশিয়ে বললেন, সেদিন আমি দেখেছিলাম মাকে। আমি বললাম, কোন দিন দেখেছিলেন আর কি বা দেখেছিলেন? একটু দ্বিধা মিশ্রিত গলায় তিনি বললেন, কথাটা তবে শুধু আপনাকেই বলছি, অন্য কাউকে এখনো বলিনি। লোকে হয়তো ভেবে বসবে বড় মানুষের বিমূর্তি। সেদিন সকালবেলা আমি এসেছিলাম ব্যবসার কিছু কাগজপত্র বাবুকে দিয়ে সই করাতে।
ঠাকুর ঘরটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বাবুর ঘরের পাশে। প্রিয় মা আমার তখন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের পাশ দিয়ে যেতে যেতে শুনি কান্নার আওয়াজ। ও বাড়িতে আমার বিশেষ বাধা নিষেধ নেই, তাই সাহস করে ঠাকুর ঘরে উঁকি মারলাম। দেখলাম সে অদৃশ্য কারুর সাথে কথা বলছে। বিশেষ কিছুই বুঝতে পারলাম না, আর দেখলাম এক স্বচ্ছ নীল আলোর বলয় তাকে কেন্দ্র করে পাক খাচ্ছে। কি অপূর্ব সে দৃশ্য, কি অপূর্ব মনোমুগ্ধকর সে দৃশ্য। বৃদ্ধ এই পর্যন্ত বলে থামলেন। কিছুক্ষণ বিরতির পরে তিনি বললেন, আবার একটু কাজ আছে এই কাছেই, সেটা সেরেই বাড়ি ফিরবো একেবারে। আপনার বাড়ির পথ চিনে নিতে কোনো অসুবিধা হবে না তো? না চেনার মতো পথ নয়, তাছাড়া কত দূরই বা এসেছি। বললাম, আমার কোনো অসুবিধা হবে না, আপনি নির্দ্বিধায় আপনার কাজ মিটিয়ে আসুন। আমি বাড়ির পথ ধরলাম। রাতে খাওয়ার পর বারান্দায় বসে ভাবছিলাম আমার কর্তব্যের কথা। বল্লুর মায়ের দেখা স্বপ্নে আমার উপস্থিতি বিশ্লেষণ করছিলাম। অসুস্থতা মানসিক হলে পুরো ভারটাই পড়ে ডাক্তারের উপর, ভূত প্রেত বিষয়ক হলে সে অন্য কথা। তাছাড়া সেক্ষেত্রেও আমার কোনো ভূমিকাই থাকবে না। তবে হঠাৎ মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। ঘটনাটার সাথে তারনাথের কোনো যোগ নেই তো? হতে পারে দুকুলের আমি একমাত্র মাধ্যম। এমন সময় ভেতর বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। আন্দাজ করেছিলাম বল্লুর ঘর থেকেই আসছে আওয়াজটা। ছুট লাগালাম। সেখানকার কাণ্ড দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। পা দুটো পাথরের মতো তলার জমিকে আঁকড়ে ধরেছে। বিকেলবেলায় যাকে দেখেছিলাম ঘুমের মধ্যে তাণ্ডব শুরু করেছে সে। কোনো মতে বল্লু প্রিয়ঙ্বদাকে ধরে রাখতে পারছে না। তার শরীরে যেন অসুরের শক্তি জেগে উঠেছে। চুল এলোমেলো, পরিধানের কাপড়ে স্বেচ্ছাচারিতা পরিস্থিতিকে আরো ভয়ানক করে তুলেছে। তার আর্তচিৎকার পাক খাচ্ছে সমস্ত বাড়িটা জুড়ে। সেই স্বরে বেদনা আছে, আছে যন্ত্রণাতীত হৃদয়ের আকুল মিনতি। এই ব্যথা কার জন্য? কোন ধূর্ত রক্ষকের কাছে বন্দিনী প্রিয়ঙ্বদা? অবস্থা সামলে যখন বাইরে এলাম তখন মধ্যরাত্রি। নিশুতি রাতের কড়া পাহারায় নিস্তব্ধতা। কিছুক্ষণ পরে বল্ল এসে পাশে দাঁড়ালো। আমাকে বলল, দেখলেন তো দাদা, কাকে নিয়ে ঘর করছি। ওর মুখের শুষ্ক হাসি অক্ষমতার চাবুক হয়ে ওর শরীরে এলোমেলো ভাবে বসে গেল। পরের দিন পুজো শুরু হলো। নিয়মবিধি সাধারণ পুজোর মতো হলেও উপকরণ আলাদা। এমন সময় তারানাথ উপস্থিত থাকলে কিছু জ্ঞান আহরণ করা যেত। পুজোর পর শুরু হলো হোম। পুরুত ঠাকুর ঘৃতাহুতি দিয়ে চলেছে বেল আর যজ্ঞ ডুমুরের পাতা। বেলকাঠ আর ঘি পোড়া গন্ধে ভরে গিয়েছে বাতাস। আরও একটা গন্ধ নাকে এলো বটে, কিন্তু ঠিক আলাদা করতে পারলাম না। সব কিছু শেষ হলো একদম বিকেলে। হোমের কালো ছাই বাড়ির চারপাশে ছড়িয়ে দিয়ে তবে সমাপ্তি। সন্ধেবেলা চায়ের আসর বসল। আজ ম্যানেজার বাবু যোগ দিয়েছেন আমাদের সাথে। চারিদিকটা ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। বিগত কয়েকদিনের চেয়ে বাড়িটাকে একটু প্রাণবন্ত মনে হলো আমার। মন থেকে চাইছিলাম তারনাথের কথাই যেন সত্যি হয়। বল্ল জিজ্ঞাসু দৃষ্টিও আমার চিন্তার পরিপূরক। আদি অনাদির মধ্যিখানে যখন পৌঁছালাম, হঠাৎ করেই আলোচনার বিষয়বস্তু ফুরিয়ে এলো। বল্ল ম্যানেজার বাবুর সাথে ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল।
অগত্যা সারাদিনের ক্লান্তি ভিক্ষুকের মতো ঘুমের আবদার করলো আমার কাছে। ঘরে যেতে গেলে বল্লর ঘরের পাশ দিয়েই যেতে হয়। বাড়ির সব আলো জ্বালা হলেও এই ঘর অন্ধকার। সেখানে প্রদীপের আলোর মতো শুভ্র জ্যোৎস্নার কারুকার্য। অকস্মাৎ ঘরটা পাতলা নীল আলোয় ভরে গেল। উঁকি মেরে দেখলাম নীলচে আলোর বলয় প্রিয়ঙ্বদর শরীরটাকে পাক খেতে খেতে উপরের দিকে উঠে যাচ্ছে। সেই আলো মিলিয়ে যাচ্ছে মহাশূন্যের প্রাচীনতম অন্ধকার। এই দৃশ্য উপভোগ করবার নয়, তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলাম। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। রায়মহলায় আর একদিন ছিলাম। অফিসে দীর্ঘমেয়াদী ছুটির বন্দোবস্ত না রাখায় ফিরে আসতে হলো আমাকে। সবকিছু মিটে গেলেও ঘটনার উপসংহারটা ঠিকমতো পরিষ্কার হলো না আমার কাছে। ওই দিনই ছুটলাম তারানাথের বাড়ি। রহস্যের উদ্ঘাটন তারানাথই করেছিল। ওর কাছেই জেনেছিলাম দেবদেবীদের পূজার কথা, তাদের চরিত্রের বিশ্লেষণ। হিন্দু ধর্মের যোজন দূর থেকে তার যে সূক্ষ্ম বিন্দুটি আমাদের চোখে পড়ে, তা যে কত বৃহৎ থেকে বৃহত্তর পরিধি জুড়ে ছড়িয়ে রয়েছে, মানুষের মতো নির্বোধ জীবের কাছে সেসব বোধগম্য হবে এমন অভিশাপ দেয়া দুর্বাসার পক্ষেও অসম্ভব। বল্লর বাড়িতে যে রাধার মূর্তি দেখেছিলে, সেটি ছিল রাধার বিরহ যন্ত্রণার প্রতীক। প্রেমের তীব্র দংশনে তার শরীরে বয়েছিল নীল বিষ। সেই যন্ত্রণার আরাধনায় মেতেছিল প্রিয়ঙ্বদা। তারই বলস্বরূপ তার বেদনার্ত চিৎকার, অসংলগ্ন কথাবার্তায় বিরহের প্রগাঢ় শেল। তারানাথের কথা মতোই বল্লকে তার করে জানিয়ে দিলাম মূর্তিটি শীঘ্রই বিসর্জনের বন্দোবস্ত করতে। এক সপ্তাহ বাদে চিঠি মারফত সংবাদ পেলাম প্রিয়ঙ্বদা এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং সে আমাকে আদেশ করেছে খুব শীঘ্রই যেন 1 বছরের ছুটির আয়োজন করে তাকে অতিথি সেবার চরম দাবিদার করে থাকি। কিশোরীর সাথে তারানাথের তর্ক বাতলে দেখেছি সে ক্ষেপে যায় না। চুপচাপ খানিকক্ষণ তাকিয়ে থেকে নতুন কোনো যুক্তি খাড়া করে। তারানাথ বললেন, জীবনের কতটুকুই বা জেনেছ এ ছোকরা। আমার মতো বয়সে এলে বুঝতে পারবে জীবনের যে ছত্র ছায়ায় আমি বড় হয়েছি, তার সামান্য ধুলোটুকুও তোমাদের নাগালে আসেনি। আজ অনেক দিন পরে তারানাথের বাড়িতে এসে শুনলাম কিশোরীকে কিসব বোঝাচ্ছে তারানাথ। আমাকে দেখেই একমুখ হাসি নিয়ে বসতে বলল আমাকে। ওর মনের প্রফুল্লতার কারণ আন্দাজ করা শক্ত, কিন্তু ওর যে ভাস্কর্য আমার মনে দাগ কাটে, আবার সেটা ফিরে এসেছে দেখে ভালো লাগলো। কিশোরীর পাশটাতে বসে তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আজকে একটা গল্প হবে নাকি ঠাকুর মশাই? তারানাথ হেসে বলল, অবশ্যই, তার আগে একটু গরম গরম জিলিপি খেয়ে নাও। আমরা অবাক হয়ে দেখলাম ভেতর থেকে চাড়ি বেরিয়ে এলো, হাতে শাল পাতায় মোড়া জিলিপি। এতক্ষণ আপনারা শুনছিলেন ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিকের মহাবিপদ। চরিত্রায়নে তারানাথ তান্ত্রিক রূপম, বিভূতি শুভায়ু, কিশোরী সোমেশ, অন্যান্য চরিত্রে আবির, অর্ক, অরিজিৎ, প্রমা, দেবিকা, চন্দ্রিমা, শান্তনা ও অন্বেষা। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ পাল, সমগ্র পরিচালনায় সোমেশ। এই রকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেলকে। ধন্যবাদ।